হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্মার্ট স্টাডি সেন্টার। স্মার্ট স্টাডি সেন্টারের আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা WBCS 2024 প্রিলিমসের যে কাট অফ সেটা নিয়ে আলোচনা করব। এটা অবশ্যই একটা প্রেডিকশন করা হচ্ছে, বিভিন্ন তথ্য, ডেটা, পরিসংখ্যান, যুক্তি ইত্যাদি থাকবে। মানে এটা হাওয়ায় বলে দেওয়া হবে না। এখানে তোমাদের 10 বছরের ডেটা নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে। 200 নম্বরের প্রশ্নপত্র তোমরা জানো। এবারে দেখো 2024-এর যে পরীক্ষা, তোমরা প্রিলিমস পরীক্ষা দিয়ে আসার পরে অনেকেই বলেছো যে স্যার কাট অফ কত যেতে পারে। অনেকেই আমাকে প্রশ্ন করেছো যে স্যার কত নম্বর হলে আমরা ডেসক্রিপটিভ বা মেন্সের জন্য মূলত খাটতে পারবো বা খাটতে শুরু করব। তো দেখো আমি তোমাদের এখানে একটা ভিডিও করে বলার চেষ্টা করেছি। তো চলো তাহলে সামনের দিকে এগোনো যাক। তবে একটা জিনিস বলে রাখি, এই চ্যানেলে যারা একদম নতুন তারা এই চ্যানেলটাকে ফলো করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দাও, কারণ আগামী দিনে অনেক তথ্য তোমরা এই চ্যানেল থেকে পাবে। কাট অফের একটা আপেক্ষিক ধারণা তোমাদের দেব। আমি জানি অনেক দেরি হয়ে গেছে এই ভিডিওটা আনতে, তবে একটা কথা বলে না যে দের আয়ে পর দুরস্ত আয়ে। দেখো নিশ্চয়ই এই বিশ্লেষণটা তোমাকে সঠিক দিশা দেখাবে বলেই আমি মনে করি। এই যে কাট অফ মার্কস গুলো কোন কোন বিষয়ের ওপর মেনলি নির্ধারিত হয় বা কোন কোন বিষয়গুলো নির্ধারণ করে যে কত কাট অফ যাবে, অনেকেই জানো আবার অনেকেই জানো না। দেখো এখানে আমি 4টে বিষয় ধরেছি। প্রথমত হচ্ছে যে প্রশ্নপত্রের মান। তোমরা জানো যে 2024-এ যে পরীক্ষা হয়েছে, এই পরীক্ষায় যে প্রশ্নপত্র ছিল যথেষ্ট স্ট্যান্ডার্ড, তোমরা অনেকেই লক্ষ্য করেছো এটা। তারপরে দেখো কতজনকে পাস করানো হচ্ছে, এটাও একটা বিশাল বড় ফ্যাক্টর। কারণ আমরা নর্মালি দেখে থাকি 4000 থেকে 5000 ছাত্রছাত্রীকে পিএসসি গড়ে ডেকে থাকে, তাহলে এটা একটা ফ্যাক্টর। তারপরে প্রতিযোগিতার মান, প্রতিযোগিতা দিন দিন বাড়ছে এবং কম্পিটিশনের লেভেলটাও বাড়ছে, প্রতিযোগীও বাড়ছে, প্রতিযোগিতার মানও বাড়ছে। তারপরে দেখো নেগেটিভ মার্কিং। আগে নেগেটিভ মার্কিং থাকতো 0.33, 2023 থেকে 2023 এবং 24-এ সেই নেগেটিভ মার্কটা কত এসছে স্যার? 0.25। অতএব নেগেটিভ মার্কিংটা যখন কমে গেল তখন অটোমেটিক কাট অফের ওপরে এর যে প্রভাব সেটা পড়বে। এরপরে দেখো জেনারেলদের যে কাট অফের ধারা 2014 থেকে 23 পর্যন্ত আমরা একটা চার্টের মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। 2014 সালে কাট অফ ছিল 102, 2015-তে সেটাই গিয়ে দাঁড়িয়েছিল 113, 2016 আবার নেমে গিয়েছিল কত? 84-এ, 2017-তে 111, 2018-তে আবার নেমে গিয়ে কত হয়েছিল? 97। তারপর আবার 19-এ কত হলো? 105 মতো কাট অফ গিয়েছিল। তারপরে 2020-তে তো 127 গিয়েছিল কাট অফ, 2021-এ 121, 2022-এ কত গেছিল? সেটা 130 মতো গেছিল, এবং 2023-এ কত? 101 হট করে নেমে গেছিল। তুমি যদি একটুখানি খেয়াল করো তাহলে এই যে 3টে বছর 2020, 21 এবং 22, এই 3 বছরের কাট অফ 115-র ওপরে ছিল। বাকি সমস্ত বছরের যে কাট অফ সে 115-র নিচেই আছে। এবং এখানে আমি খেয়াল করতে পাচ্ছি যে সর্বোচ্চ যে কাট অফ সেটা 130, আর সর্বনিম্ন যে কাট অফ সেটা 2016-তে গিয়েছিল, সেটা হচ্ছে 84। তাহলে গড় যদি তুমি দেখো তাহলে মোটামুটি 115 এটা খুব ভালো স্কোর এবং সেফ স্কোর বলতে পারো, যদি তুমি বিগত 10 বছরের ট্রেন্ড দেখো আর কি। এরপরে দেখো প্রিলিমিনারিতে উত্তীর্ণের সংখ্যা, মানে প্রিলিমসে কত পাস করাই পিএসসি। তুমি একটুখানি খেয়াল করো 2014 সালে তারা পাস করেছিল 4354, 2015-তে 5269, 2016 সালে পাস করিয়েছিল 6185, 2017-তে পাস করিয়েছিল 7922, এইভাবে বাড়তে বাড়তে 2019-এ তারা ডেকেছিল 15997, মানে প্রায় 16000 মতো তারা ক্যান্ডিডেট প্রিলিমসে পাস করিয়েছিল এবং ডেকেছিল, মেন্সে বসতে পেরেছিল। তার পরের বছর 2020-তে হঠাৎ করে নেমে দাঁড়িয়ে গেল 4690, এবং এই ট্রেন্ডটা দেখো 2023-এও যদি দেখো 4960। মানে আমি যেটা লক্ষ্য করছি যে সর্বোচ্চ যে কাট অফ সেটা, সর্বোচ্চ যে ডেকেছিল ধরো 2019-এ সেটা হচ্ছে 15997, এবং সর্বনিম্ন যেটা সাম্প্রতিক কালে যেটা ডেকেছে 4960 জন মতো। তার মানে অ্যাকচুয়ালি 4000 থেকে 5000-এর মধ্যে ধরো ডাকা হয়েছে, যদি 2019টা বাদ দাও, বা 2019-এর পর থেকেও পিএসসি সেই ট্রেন্ডটা ফলো করেছে। কেমন? এটা কিন্তু মাথায় রাখতে হবে, এটাও একটা বড় ফ্যাক্টর। তারপরে দেখো আমাদের ডেসক্রিপটিভ ব্যাচ 2024-এ যারা ভালো পরীক্ষা দিয়েছো তাদের জন্য এই সামনে 8 তারিখ 8ই জুলাই সেকেন্ড ব্যাচ চালু হচ্ছে। ফার্স্ট ব্যাচটা ফিল আপ হয়ে গেছে। এখানে ধরো আমাদের ডেসক্রিপটিভটা শেখানো হয় 2 মাস ধরে।
এটা 2 মাসের ব্যাচ। তারপরে তোমাকে প্র্যাকটিস ব্যাচে পাঠানো হবে। এই ব্যাচের প্রাইস 999 টাকা। তো যারা শিখতে চাইছো ডেসক্রিপটিভটাকে খুব ভালোভাবে, তারা অবশ্যই আমাদের সাথে যুক্ত হয়ে যাও। তোমরা আমাদের ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার বা আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটটাতেও যেতে পারো, www.sscwb.com, এই ওয়েবসাইটে যেতে পারো। চলো তাহলে নেক্সট। এবারে দেখো মোট শূন্যপদ ও গ্রুপ ভিত্তিক যে বিভাজন, মানে কোন গ্রুপে কত থাকে। তুমি একটুখানি খেয়াল করে দেখো, এই যে ব্ল্যাকটা রয়েছে না, এটা হচ্ছে এ গ্রুপ, এই ব্লুটা রয়েছে এটা হচ্ছে বি গ্রুপ, এই ইয়েলোটা আছে গ্রুপ সি, এবং এই রেড বা কমলা যেটাকে বলবো আমরা, এটা হচ্ছে গ্রুপ ডি। একটুখানি খেয়াল করে দেখো 2014 থেকে 2017 সাল পর্যন্ত গ্রুপ সিতে কিন্তু যথেষ্ট ভালো ভ্যাকান্সি ছিল। তারপরে দেখো ধীরে ধীরে কিন্তু কমতে থেকেছে। এবং গ্রুপ ডিতেও যদি দেখো 2016 এবং 2022-এ গ্রুপ ডির ভ্যাকান্সি যথেষ্ট বেশি ছিল। কিন্তু মাঝের বছরগুলো মানে 2018 থেকে শুরু করে 21-এ কিন্তু একদম ভ্যাকান্সি ছিলই না। 2021-এ তো মানে একটা না দুটো ছিল, 20-তেও ছিলই না বলতে গেলে গ্রুপ ডিতে। 2023-এও সেম কেস, গ্রুপ ডিতে ছিল না। ব্যাপারটা হচ্ছে গ্রুপ ডির শূন্যপদের সংখ্যা একদম ওঠানামা করে। কিন্তু তুমি যদি দেখো যে এই যে গ্রুপ মিলিয়ে প্রায় যদি গড় কতটা থাকে, মানে তোমরা তো জানো না, মানে অনেকে বুঝতে পারো না যে স্যার কতগুলো ভ্যাকান্সি থাকে। তবে দেখো গড় যদি ভ্যাকান্সি দেখো তাহলে 300 থেকে 350, এটা হচ্ছে গড় ভ্যাকান্সি। মানে 2024-এও যদি দেখো তাহলে ওই এইটাই ভ্যাকান্সি ধরে রাখো, তুমি মনের মধ্যে নিয়ে চলো। এটা সব গ্রুপ মিলিয়ে কিন্তু। তবে কি বলতো, ব্যতিক্রমও আছে, এক্সেপশনও রয়েছে। যেমন এখানে নেই একটা, আবার এখানে বেড়ে গিয়ে অনেকটা হয়ে গেছে। তো এই জায়গাটা তুমি খেয়াল করবে। তারপরে দেখো এখানে সবচেয়ে বেশি যদি বলো, সবচেয়ে বেশি ভ্যাকান্সি ছিল 408টা 2022-এ। এই যে দেখো সবচেয়ে বেশি 608টা, সরি সবচেয়ে কম ভ্যাকান্সি ছিল 2021-23-এ। 2021-এ আর 23-এ সবচেয়ে কম ভ্যাকান্সি ছিল 282টা মতো। আশা করা যায় এই বছর 2024-এ ভ্যাকান্সিটা বাড়বে, আশা করা যায়। দেখা যাক কি হয়। নেক্সট, মেন্সে ডাক বনাম ফাইনাল উত্তীর্ণের অনুপাত। মানে ধরো কত অনুপাতে ডাকে, তোমরা বলো যে স্যার মানে মেন্সে কতটা ডাকে, এর অনুপাতটা কত। ঠিক আছে, তুমি একটুখানি খেয়াল করে দেখো 2014 সালে যেটা ডেকেছিল সেটা হচ্ছে 1:8, মানে 8 জনকে ডেকেছিল একটা ভ্যাকান্সির এগেনস্টে। 2015-তে 11 জন ডেকেছিল একটা ভ্যাকান্সির এগেনস্টে। 2016-তেও সেম। 2017 সালে 17 জনকে ডেকেছিল। আবার দেখো 2018 সালে ওরা একটা ক্যান্ডিডেটের এগেনস্টে 44 জনকে ডেকেছিল। 2019-এ কত জনকে ডেকেছিল? একটা ক্যান্ডিডেটের এগেনস্টে 57 জন। এইভাবে আস্তে আস্তে তুমি দেখো 2022-এ 9 জনকে ডেকেছিল এবং 2023-এ 20 জনকে ডেকেছিল। তাহলে 2018 আর 2019-এ এই অস্বাভাবিকভাবে 1:44 এবং 1:56 অনুপাতে ডাকা হয়েছিল। এবারে দেখো নর্মাল প্রবণতা কি। নর্মাল আমরা সবাই জানি, বা যারা জানো না তারা জেনে নাও। নর্মালি ওরা কি করে থাকে, 1:10 থেকে 1:15, এটা হচ্ছে নর্মাল। মানে একজনের ক্যান্ডিডেটের একটা ভ্যাকান্সির এগেনস্টে 15 জন বা 10 জন ডেকে থাকে, এটাই গড় ধরো। কেমন? নেক্সট, এই বছরে 2024-এর যে প্রশ্নপত্র সেটা কেমন ছিল স্যার, সেটা একটুখানি দেখে নিই। দেখো 2024-এর যে প্রশ্নপত্র ছিল সেখানে ইংরেজিতে মোট 25টা প্রশ্ন ছিল। তার মধ্যে সহজ ছিল, যেটা সবাই পারবে, 10টা, মাঝারি ছিল 6টা, এবং যদি কঠিন বলো তাহলে সেটা আমি 9টা প্রশ্ন পেয়েছি, যেটা খুব কঠিন ছিল। বিজ্ঞান, যেটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজি, 25টা প্রশ্ন এসেছিল। তার মধ্যে 12টা ছিল সহজ, যেটা সবাই পারবে, ডাইরেক্ট কোশ্চেন ছিল। 5টা ছিল মাঝারি ধরনের, এবং 8টা প্রশ্ন ছিল যেটা খুব টাফ ছিল, সব কেউ পারবে না, অঙ্ক দিয়েছিল। ঠিক আছে, ক্যালকুলেশন ছিল। এবারে দেখো গণিত এবং রিজনিং, এখানে প্রায় 26টা প্রশ্ন এসেছিল। তার মধ্যে 17টা এমন প্রশ্ন ছিল যেটা সবাই পারবে, এবং 6টা প্রশ্ন ছিল মাঝারি ধরনের, এবং 3টে ছিল কঠিন প্রশ্ন, যেটা সব কেউ পারবে না। এবারে দেখো অর্থনীতি, মানে ইন্ডিয়ান পলিটি এবং ইন্ডিয়ান ইকোনমি, এখানে 26টা প্রশ্ন এসেছিল। তার মধ্যে 12টা প্রশ্ন ছিল এমন যেটা সবাই পারবে, ডাইরেক্ট ছিল। কিন্তু 9টা প্রশ্ন ছিল যেগুলো মাঝারি ধরনের, একটুখানি বুদ্ধি ফলাতে হবে, এবং 5টা ছিল এমন যেগুলো তোমার দাঁত ভেঙে দিতে পারে। ভূগোল প্রশ্ন, এখানে 23টা প্রশ্ন এসেছিল। তার মধ্যে 15টা প্রশ্ন ছিল এমন যেটা সবাই পারবে, সহজ প্রশ্ন ছিল, এবং 3টে প্রশ্ন ছিল মাঝারি ধরনের, এবং 5টা প্রশ্ন এমন ছিল যে প্রশ্নগুলো তোমাকে যথেষ্ট ভাবাবে। মানে তুমি যদি ডেপথে গিয়ে না পড়ে থাকো তাহলে করতে পারবে না। এবং জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স এর যে প্রশ্ন ছিল, সেই প্রশ্ন প্রায় 27টা ছিল। সেই 27টা প্রশ্নের মধ্যে 7টা ছিল সহজ, এই জায়গাটা মারাত্মক। এবং 5টা প্রশ্ন ছিল এমন যেগুলো মাঝারি ধরনের, এবং 15টা প্রশ্ন ছিল যেগুলো একদম পুরো সবাই পারবে না। এটা একদম পুরো যারা
ডেপথে পড়াশোনা করেছে এবং যাদের মানে খুব ভালো প্রিপারেশন, তারাই একমাত্র এই 15টা প্রশ্ন করতে পারবে। তারপরে দেখো আইএনএম এবং হিস্ট্রি, এখানে সবাই তো ভেবে নেই যে আমার ঘরের সম্পত্তি 50টা প্রশ্ন থাকে। অনেকে বলবে স্যার এর আগের বার তো প্রায় 40টা প্রশ্ন ডাইরেক্ট হুবহু প্রিভিয়াস থেকে এসেছিল, কিন্তু এবারে স্যার একটুখানি গন্ডগোল করে দিয়েছে। কি করেছে ওরা, 17টা মতো এরকম প্রশ্ন ছিল যেগুলো ডাইরেক্ট সবাই পারবে, কমন যোগ্য প্রশ্ন, এবং বাকি 12টা প্রশ্ন, এর মধ্যে 12টা প্রশ্ন ছিল এমন যে প্রশ্নগুলো তোমাকে ভাবতে হবে একটুখানি। আর 19টা প্রশ্ন তো জানোই তোমরা, রক্তাক্ত হয়ে গেছিল, একদম টাফ। এবারে আমি যেটা দেখলাম যে প্রায় 200টা প্রশ্নের মধ্যে 90টা প্রশ্ন এমন ছিল যেটা সবাই পারবে, মানে সহজ প্রশ্ন। যদি তুমি উল্টো পাল্টা না করে আসো বা ভুল না করে আসো বা সেই মুহূর্তে তোমার মনে না আসে, তাহলে 46টা প্রশ্ন এমন ছিল যেগুলো কঠিন ছিল, মানে মাঝারি ধরনের ছিল, মডারেট কোশ্চেন। আর 64 কোশ্চেন এমন ছিল যেগুলো ইউপিএসসি লেভেল বলতে পারো, বা যথেষ্ট কঠিন ছিল, টাফ ছিল, একটু ঘুরিয়ে ছিল, ডেপথে ছিল, মেন্স লেভেলের ছিল কোশ্চেন। কেমন? তাহলে এই জিনিসটা আমি অ্যানালাইসিস করে তোমাদের সামনে দিলাম এবং পেয়েছি আমি, আমার ব্যক্তিগতভাবে এটা মনে হয়েছে। তারপরে নেক্সট, এবার সবচেয়ে কঠিন কোন দুই ভাগ, মানে এই যে প্রিলিমস দিলাম তার মধ্যে সবচেয়ে কঠিন কোন দুটো ভাগ ছিল? প্রথমত হচ্ছে ইন্ডিয়ান হিস্ট্রি, আর ছিল স্যার আইএনএম। পুরো মাথা খারাপ করে দিয়েছিল অনেকে, তো এই দুটো ভাগ, এই দুটো বিভাগে অনেকে একদম পুরো তিসমার খান থাকে, ওরা ভাবে যে এই দুটো তো একদম পারবোই, তারা কিন্তু গেছে। কেন? কারণ 48টা কোশ্চেন এসেছিল, তার এগেনস্টে প্রায় 19টা কোশ্চেন এমন ছিল যেগুলো খুব হার্ড কোশ্চেন ছিল, এবং এটা প্রায় 40%। ভাবতে পারছো, এটা প্রায় 40% ছিল। তারপরে স্যার জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর যে প্রশ্ন ছিল, সেই জিকে আর কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্নের মধ্যে 15টা প্রশ্ন ছিল এমন যে প্রশ্নগুলো যথেষ্ট টাফ ছিল, প্রায় 27টা কোশ্চেন এসেছিল, এবং এটা কত পার্সেন্ট দাঁড়ায়? প্রায় 56% দাঁড়ায়, যেটা খুব হার্ড ছিল। তাহলে বুঝতে পারছো এই দুই বিভাগ তোমাদের, যারা ডুবেছো, যারা ভাবছো যে ভালো পরীক্ষা হয়নি, আমরা ডুবে গেছি স্যার, কান্নাকাটি করছো, তারা কিন্তু দেখো একটুখানি খেয়াল করে এই দুটো বিভাগেই তোমাদের নম্বরটা গেছে। তবে তোমরা এখানে আমাকে নিচে কমেন্ট করে জানাবে যে কার কোন বিষয়ে নম্বরটা বেশি কেটেছে, অ্যান্সার কি তো মিলিয়েছো, সেখানে তোমাদের স্কোর কত আসছে, সেই স্কোরটা নিচে কমেন্ট বক্সে লিখে জানাবে প্রত্যেকে। নেক্সট, এবারে দেখো সামগ্রিক যেটা হার্ড, মানে ওভারঅল যেটা ডিফিকাল্টি স্প্লিট আমি এখানে তোমাদের দেখিয়েছি। দেখো মোট সহজ যে প্রশ্ন 90টা, তার মানে প্রায় 45% কোশ্চেন এমন ছিল যেগুলো সহজ, সবাই করতে পারবে, মানে এটা তোমাকে করে আসতেই হবে। এটা যদি না করে আসতে পারো তাহলে তুমি কম্পিটিশন থেকে পিছিয়ে গেলে। মিডিয়াম 6 কোশ্চেন ছিল যেগুলো মাঝারি ধরনের, সেগুলো প্রায় 23% ছিল টোটাল কোশ্চেনের। আর 64 কোশ্চেন এমন ছিল যেগুলো ছিল স্যার হার্ড, এটা ছিল 32%। তার মানে 45% কোশ্চেন ছিল ইজি, 32% ছিল হার্ড, আর 23% কোশ্চেন ছিল যেগুলো মাঝারি ধরনের। তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবে তোমাদের কেমন মনে হয়েছে। এরপরে দেখো কাট অফ নির্ণয়ের যে সূত্র, মানে একটা নর্মাল তো সূত্র যেটা ক্যালকুলেশন হয় আর কি, কাট অফ কিভাবে নির্ণয় করব। দেখো সাধারণত সহজ প্রশ্নের 90% ধরলাম যে তুমি পেরে এসেছো বা করেছো, এবং যেগুলো মাঝারি প্রশ্ন আছে তার 50% করেছো। এই দুটো যদি তুমি করে আসতে পারো, মানে সহজ প্রশ্নের 90%, মানে ধরো এই যে সহজ প্রশ্ন এর এই পোর্শনটার তুমি যদি 90% করে আসতে পারো, আর এই পোর্শনটা মাঝারি এর যদি তুমি 50% করে আসতে পারো, তাহলেই তুমি প্রিলিমসে কোয়ালিফাই করে যেতে পারবে, বা প্রিলিমস কোয়ালিফাই করার সম্ভাবনা থাকবে। এখানে দেখো ইজি যে প্রশ্ন সেটা 90টা কোশ্চেন ছিল, তার 90% কত হয়? 81, তাই না? আর মাঝারি প্রশ্ন কটা ছিল? 60, 46, তার 50% কত হয়? 23। তাহলে দেখো মোট প্রায় তোমার আনুমানিক স্কোর দাঁড়াচ্ছে 104। মানে তুমি এইভাবে যদি ক্যালকুলেশন করে আসো, এইভাবে যদি করে আসো প্রশ্ন, শুধু সঠিক করে আসো, তাহলে তোমার দাঁড়াচ্ছে 104 নম্বর। এবারে দেখো যত বেশি ডাকা হবে কাট অফ কিন্তু ততই কমবে, বা এর আশেপাশে থাকবে। দেখো এতটা ডাকবে, কিন্তু এবার যদি এর থেকে বেশি ডাকে তাহলে কাট অফটা কমবে নিশ্চয়ই। ক্লিয়ার? নেক্সট, তাহলে আমরা যেটা দেখলাম যে কাট অফ প্রায় 104 ±5, তুমি এটা ধরে এগোবে। মানে আমরা যদি দেখি তাহলে সম্ভাব্য কাট অফ জেনারেল ক্যাটাগরি, ইউ আর ক্যাটাগরি থেকে যদি খুব বেশি ভুল না হয় বা খুব বেশি যদি প্রেডিকশনে গন্ডগোল না হয়, তাহলে 99 থেকে 109 এর মধ্যে জেনারেল কাট অফ থাকবে। তার মানে যারা
এই আপেক্ষিক সংখ্যার মধ্যে আছো, এই সম্ভাব্য সংখ্যার মধ্যে আছো, তারা একদম দুশ্চিন্তা করবে না, তারা একদম মেন্সের জন্য প্রিপারেশন নিতে শুরু করে দাও। ডেলি ডেসক্রিপটিভ লেখো, অপশনাল পেপারটাকে তৈরি করো, আর অবজেক্টিভ পেপারে প্রচুর মক দাও। যেখানে তোমাদের কনসেপ্টে গন্ডগোল আছে বা যে চ্যাপ্টারগুলো এখনো করনি বা প্রিলিমসে যে চ্যাপ্টারগুলো ছিল না বা যেখান থেকে প্রশ্ন আসে না মেন্সে আসে, সেই চ্যাপ্টারগুলো ভালো করে তৈরি করো আর মকটা দিতে শুরু করো। তোমরা অনেকে বলে স্যার মক কোথায় দেবো? দেখো আমাদের ওয়েবসাইট আছে www.sscwb.com। সেখানে তোমরা অনলাইনে মক দিতে পারবে, সেখানে অল ইন্ডিয়া র্যাঙ্ক পাবে, সেখানে তোমরা পিডিএফও পেয়ে যাবে তোমাদের মক টেস্টের। যেমন ভাবে টিসিএস দেয় তোমাদের অনলাইনে পরীক্ষা দিতে গেলে সেম টিসিএস ফরম্যাটেই আছে, তো তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো। নেক্সট, অনেকেই বাংলা এবং ইংরেজি ডেসক্রিপটিভটা জানো লিখতে, কিন্তু কি হয় না স্যার, প্র্যাকটিস করা হয় না। মানে তুমি লিখলে তোমার খাতাটা চেকিং করে দেওয়া হলো, তুমি কত পেলে, তুমি নিজের খাতাটা যেমন দেখলে, বাকি তোমার প্রতিযোগী যারা আছে তাদের খাতাটাও দেখলে, তো সেটা চেকিং করার কোনো সুযোগ হয় না স্যার, বা কেউ চেক করে দেয় না। দেখো আমরা সপ্তাহে 3 দিন, সোমবার, বুধবার আর শুক্রবার, একদিন বাংলা, একদিন ইংরেজি, তারপর একদিন বাংলা, একদিন ইংরেজি, এইভাবে খাতা দিয়ে থাকি বা টপিক দিয়ে থাকি। এবং WBCS এর সিলেবাসের উপরে পুরোটাই আমরা কভার করি, প্রত্যেকটা টপিক আমরা কভার করি। এবং তো তোমরা যারা যুক্ত হতে চাও তারা যুক্ত হয়ে যাও। এখানে দেখো যারা প্রথম ভর্তি হবে তাদের 300 টাকা ভর্তি ফি লাগবে, এবং মাসিক বাংলা ইংরেজি দুটো মিলিয়েই 499 টাকা। এবং যারা পুরনো স্টুডেন্ট আছো, আগে একবার ভর্তি হয়েছো, তাদের এই ভর্তি ফিটা লাগবে না। কেমন? চলো নেক্সট। এবারে দেখো কি কি পেলাম আমরা এতক্ষণ ধরে। প্রথমত হচ্ছে 2020 থেকে 22 সাল যদি বাদ দিই, 2020, 21, 22, তাহলে কাট অফ 115 পেরোয়নি। এটা একটা তোমাদের আশার আলো জাগাবে। তারপরে কি স্যার, 2019-এর পর থেকে, মানে 2019-এই তোমরা দেখলে যে 16,000 মতো ডেকেছিল, তাই না? অ্যাপ্রক্সিমেট 16,000 মতো ডেকেছিল। বাকি তোমরা দেখবে যে 4,000 থেকে 5,000 জনকে ডেকেছে। তারপরে দেখ শূন্য পদ প্রায় 300 থেকে 350-র কাছাকাছি থাকে বড় প্রত্যেকটা, মানে গড় শূন্য পদের আইডিয়াটাও পেয়ে গেলে। তারপরে মেন্সে কত অনুপাতে ডাকা হয় স্যার, সেই আইডিয়াটা হচ্ছে 1:10 থেকে 1:15, সেটাও তুমি জেনে গেলে। এই বছর কোন প্রশ্নপত্র হার্ড হয়েছিল? এবারে ইতিহাস এবং আইএনএম আর কি স্যার, জিকে কারেন্ট অ্যাফেয়ার্স কোশ্চেন টাফ হয়েছিল। এবং প্রেডিকশন কি দাঁড়ালো শেষমেশ, সর্বশেষ এতগুলোর পরে প্রেডিকশন যেটা দাঁড়ালো যে তোমার যদি প্রিলিমসে 99 থেকে 109-এর মধ্যে আসে, তাহলে তুমি মেন্সের জন্য প্রিপারেশন নিতে পারবে। কেমন? তাহলে আশা করছি বোঝাতে পেরেছি। এরপরে দেখো এই যে তোমাদের মক টেস্টের কথা বলছিলাম, এই ওয়েবসাইটে গিয়ে তোমরা মক টেস্ট দিতে পারবে, দেখে নেবে সবকিছু। আর আজকে তোমাদের ধন্যবাদ জানাচ্ছি এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। 2024টা যাতে তুমি এক্সিকিউটিভ বা WBCS একটা র্যাঙ্ক করতে পারো। আর আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করো, সাবস্ক্রাইব করো। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে দিও। আর ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই নিচে কমেন্ট করে জানাও, তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমাকে উদ্বুদ্ধ করবে। আজকে এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।